দেশের বর্তমান সংকট ও চ্যালেঞ্জ দেশের অর্থনীতিকে নানামুখী ঝুঁকির মুখে ফেলেছে। মূল্যস্ফীতি, বেকারত্ব, আর্থিক অনিশ্চয়তা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে ফেলছে। তাই দেশের সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতির করণীয় কি তা নির্ধারণ করা আজ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। দর্শক, দেশের সংকট ও চ্যালেঞ্জ অর্থনীতি, এই প্রসঙ্গে আজ আমরা আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি যেমনটা শুরুতেই বলছিলাম, দেশের বর্তমান সংকট ও চ্যালেঞ্জ অর্থনীতিকে নানামুখী ঝুঁকির মুখে ফেলছে। বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশের অর্থনীতি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, এই বিষয়ে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আমি প্রথমেই ডিসেম্বর মাস বিজয়ের মাস, আমি সকল এই দেশ টিভির দর্শকদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাই। আমরা এমন এক সময় আলোচনাটা করছি, আজকে 17ই ডিসেম্বর, একটি অর্থ বছরের একটি পঞ্জিকা বর্ষের আর 13 দিন বয়স আছে। বছরটা খুব জটিল অবস্থাতেই ছিল, আমার দেশে না, শুধু সারা বিশ্বে। এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবের আর ওই যে ট্যারিফের তুরুপের তাস তিনি যেভাবে খেলেছেন, তাতে বহু দেশ মানে অর্থনীতি নানান চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আমরা তার থেকে বাইরের কিছু নই। কিন্তু যেটা দেখার বিষয় থাকছে যে আমার নিজস্ব যে সক্ষমতাগুলো ছিল বা যা আমি নিজে কন্ট্রোল করতে পারি, বাইরের কারুর হস্তক্ষেপের বা সহায়তার বা অত বেশি প্রয়োজন পড়ে না, সেই ক্ষেত্রগুলোতেই আমি কেমন আছি, কেমন হলো গত এই একটি অর্থ বছরে, পঞ্জিকা অর্থ বছরে, সেটা দেখার বিষয় এই কারণে যে আমি দিন দিন আমার রেজিলিয়েন্স পাওয়ারটা হারিয়ে ফেলছি কিনা। আমার যে একটা স্বচ্ছ সলিলা শক্তি যেটা থাকে, হ্যাঁ, যে শত সংকটের মধ্যেও আমি একটা নিজস্বভাবে দিন গুজরান করতে পারি বা পারার সুবিধা ছিল, আমার যে জনবল আছে, আমার যে সম্পদ আছে, আমার নিজস্ব যে সক্ষমতা আছে, সেটা থেকে আমি কেমন আছি এটা দেখি। কারণ এইটা দেখার দরকার এই জন্যই যে তাহলেই সংকটের গ্র্যাভিটিটা বোঝা যাবে, এর মাত্রাটা বোঝা যাবে, এবং একই সাথে আমার সমাধানের পথে কি করণীয় আছে সেটাও ঠিক করা কিছুটা যাবে। আমার অর্থনীতির তিনটা বৈশিষ্ট্য বিশেষভাবে চলা রাখার জন্যে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে আমার রপ্তানি আয়, আমার রেমিটেন্স, এবং এর সাথে সংশ্লিষ্ট অবশ্যই ফরেন কারেন্সি রিজার্ভের সাথে জড়িত আমার দেশের আমদানি ব্যয় মেটানোর মতন যে এলসি খোলার ক্ষমতা। আচ্ছা, ওর সাথে আবার বেশি জড়িত, আমি শুধু এলসি খুলে কাঁচামাল আনলে তো হবে না, ব্যাংকিং খাতের সংকট তো রয়েছে। বলছি, আচ্ছা না, আমি বলছি যে শুধু কাঁচামাল আমদানি করে আনলে তো হবে না, আমার সেটা উৎপাদনে যেতে হবে। সেই উৎপাদনের লেভেলে আমার যে সমস্যাগুলো আছে, গ্যাসের সমস্যা, আমার পুঁজির সমস্যা, আমার বাজার ধরার সমস্যা। কারণ ওই যে বহিরাগত যে বিষয়টা বলা হলো ট্যারিফের ব্যাপার নিয়ে, এবং বিভিন্ন দেশ যেভাবে এক একটা ভাবে তার নিজস্ব নিয়ম নীতিকারণ করছে, তাতে আমার মতো একটি রপ্তানিমুখী দেশ, একটি বহির্বিশ্বের বহিরঙ্গের নানান প্রভাবের দ্বারা প্রভাবিত একটি দেশ, তার জন্য এটা জটিল পরিস্থিতি সৃষ্টি করছে। সুতরাং সেই সব ক্ষেত্রেই কিন্তু ওইটাই কথা থাকবে, আসবে যে আমার নিজস্ব সক্ষমতায় যা আমার ছিল, যা আমি পারতাম, আমি সেখানে আছি কিনা, সেখান থেকে আমার কোনো দুর্বলতা আসছে কিনা, সমস্যা আসছে কিনা। আপনি যেমনটি বলেছেন, বেকারত্ব, দ্রব্যমূল্য, তারপরে আরও অন্যান্য ধরনের যে সমস্যায় আমরা আছি। বেকারত্বের কথাটাই প্রথমেই আসতে হবে এই জন্যই যে আমার জনসংখ্যা বহুলের একটি দেশ, এবং এখানে জনসংখ্যার ভারে নুজো একটি দেশ, অথচ সেই তুলনায় আমার এখানে কর্মসৃষ্টি হচ্ছে না, কর্মসৃজন হচ্ছে না। কর্মসৃজন হওয়ার জন্য যেমন বিনিয়োগের যে ব্যাপারটা, সেই প্রাইভেট সেক্টর তার বিনিয়োগ অনেকটা স্থবির। হ্যাঁ, আবার এদিকে এই লোকেরা, এই যে বেকারত্ব কথাটা আমার কাছে এখন গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই জন্যেই যে আমরা অলরেডি একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে ছিলাম।
পৃথিবীর বহু দেশ আছে এরকম ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় সে নিজেই আখের গুছাই নিয়েছে, ওই লোকগুলোরে কাজে লাগিয়েছে, কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বরাবর রাখছে। কিন্তু আমরা এখানে আমি একটু জানতে চাইবো, বেকারত্ব বাড়ার ক্ষেত্রে কোন বিষয়টাকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন? এই যে অনেক বেশি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেটিকে, নাকি নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না সেটি বেশি গুরুত্বপূর্ণ? উভয়। কারখানা বন্ধ হয়ে যাওয়া মানে যে এক্সিস্টিং কাজ করছে তার সে থেকে থেকে বেকার হয়ে যাচ্ছে থাকা সত্ত্বেও। যেমন কিছুদিন আগে করোনা আমাদেরকে বহুজনকে বেকার করে দিয়েছে। হ্যাঁ, এক একটা ঘটনা আসলে, এক একটা পরিস্থিতি আসলে। দ্বিতীয়ত হচ্ছে কারখানার এখানে যে গার্মেন্টসের আমার যে যেটা রপ্তানিমুখী শিল্প, সে যদি বহিরঙ্গের নানান ধরনের ঝামেলায় পড়ে সে যদি ভালো রপ্তানি না করতে পারে, তাহলে এখানে আমার একটা বিরাট একটা সামাজিক শক্তি আমার এই যে লোকেরা আছে, ওদের যদি আয় কমে যায় বা ওদের দাঁড়ানো যদি জটিল হয়ে যায়, তাহলে এটা আবার অন্য আর একটা পরিস্থিতি সৃষ্টি করবে। আর বেকারত্বের সমস্যা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমি এই লোকরে যদি স্কিল ম্যান পাওয়ার করে, শিক্ষিত করে, যথাযথভাবে প্রস্তুত করে যদি বাইরে পাঠাতে পারতাম, আমার ডবল লাভ। আমার কর্মসৃজনও হলো, অ্যাট দ্য সেম টাইম আমি ভালো রেমিটেন্স পেতাম। সেখানেও আমার সমস্যা হচ্ছে আমি এদেরকে স্কিল ম্যান পাওয়ার বানাতে পারিনি এখনো। কারণ এই গত 54 বছরে যত লোকের আমরা পলিটেকনিকের সার্টিফিকেট দিয়েছি, দেখা যাচ্ছে আমাদের দেশে শিক্ষিত বেকারের হার অনেক বাড়ছে। সেই লোকগুলোরে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তারা সেইভাবে বাইরে যায়নি। বাইরে যাচ্ছে ঠিকই, কিন্তু সে হচ্ছে একজন সর্বশান্ত হয়ে যাওয়া একজন লোক। হ্যাঁ, নন স্কিল তো বটেই, ভাষা জানে না, তারপরে ওই দালালের খপ্পরে পড়ে বেশি দামে বেশি টাকা খরচ করে জমি জমা বিক্রি করে যে যাচ্ছে, সে তো অলরেডি টেনশনে রয়েছে। এবং সে যে রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্স তো ওই ধার কর্য শোধ করতেই সময় চলে যাচ্ছে, অর্থনীতিতে তার অবদান রাখার সুযোগটা কমে আসতেছে। তো সেই জন্য আমাদের এই ম্যান পাওয়ার তৈরি, স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করা, জনসম্পদ তৈরি করা, ওই যে বলছিলাম যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে যে ডিভিডেন্ডটা পাওয়ার কথা, সেইটাই আমি অগ্রগতি তেমনটা দেখছি না বা আমরা পাচ্ছি না। কিছু কিছু হচ্ছে কিন্তু ঠিক মতন হচ্ছে না। এইটা যদি করা যেত এই সময়, এটা কিন্তু আমার নিজের সক্ষমতার ভিতরে, আমার নিজের ভিতরে। বাইরে হয়তো রেমিটেন্স, বাইরে হয়তো কর্ম, কিছু লোকের চাহিদা হয়তো কমে যেতে পারে, কিন্তু স্কিল ম্যান পাওয়ারের চাহিদা কিন্তু সব জায়গায় আছে। আমি আমার লোকরে স্কিল করতে পারিনি বা পারতেছি না, বা যা পেরেছি সেটা ব্যর্থ পথে চলে গেছে। আমি বললাম যে 54 বছরে আমি যদি পলিটেকনিক বা বিভিন্ন ট্রেডে ট্রেনিং নিয়েছে বলে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড থেকে যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই লোকগুলো কই? তারা তো বিদেশে যায়নি বা যেতে পারেনি, বা অথবা হয় তার সার্টিফিকেট ভুয়া, অথবা তার লেখাপড়া, তার শিক্ষার কোনো নেই। তো সেই জন্যই নানান ধরনের সামাজিক প্রবলেম বা এনজিও এটা ওটা দিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করার, বিভিন্ন ট্রেডে ম্যান পাওয়ার তৈরি করার। আপনি গ্রামে দেখবেন, গ্রামে কেন এখনো শহরে দেখবেন যে আপনার প্রচুর লোক আছে, কিন্তু আপনার বাসা বাড়িতে কাজ করবার লোক নাই। গ্রামে এখন একটা ছোট্ট একটা মিল কারখানার কিছু একটা হলে সেই লোক নাই, ইলেকট্রিশিয়ান নাই, গাড়ি চালাচ্ছে সবাই, ওদের লাইসেন্স নাই। তার ফলে ওর নানান ধরনের সমস্যা হচ্ছে। এগুলো যদি সবই যদি আমি কর্মক্ষম লোক, স্কিল্ড ম্যান পাওয়ার লোক তার যদি তৈরি করতে পারতাম, তাহলে আমার অর্থনীতির দুইটা লাভ হতো, বেকারত্ব কমতো, আবার এদিকে উৎপাদনশীলতা বাড়তো। হ্যাঁ, আমার সিকিউরিটি দিয়ে বাড়তো। তো সেই সব কারণেই আমি বেকারত্বের উপরটারই বেশি জোর দিচ্ছি, কারণ এইটা হলেই আমার রেমিটেন্স বাড়তো, মানে বেশি দামে সে চাকরি করতে পারতো। এর ভিতরেও সে যে হতাশায় আমরা এখন এই যে নানান ধরনের মব ক্রেজি যেটা দেখি, বা ইভেন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখি, এগুলো কিন্তু এই বেকারত্বের কারণে অনেকটা। তারা তাদের কর্মে যদি, কাজে যদি থাকতো, তাহলে এইসব হতো না, অনেকটা কমে যেত। হ্যাঁ, বকেটে ইত্যাদি যেসব দেখছি। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি আবার প্রশ্ন রাখতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কথা যদি বলি, জ্বালানি ও বিদ্যুৎ সংকট থেকে বেরিয়ে আসা এখনো সম্ভব হচ্ছে না কেন, এই বিষয়ে কি বলবেন? না, এটা জ্বালানি ও বিদ্যুৎ সংকট এটা বহুদিনের পুঞ্জীবিত সমস্যা। এটা সাপ্লাই এর উপরে নির্ভর করে। হয় আপনি নিজে উৎপাদন করবেন, আপনার যে গ্যাস বা বিদ্যুতের যেসব সক্ষমতা আছে সেসব প্রকল্পগুলোকে যদি আপনি নিয়ে উৎপাদনে যেতে পারেন, তাহলে হবে।
সেটা এখন এই মুহূর্তে সময় সাপেক্ষ। আচ্ছা, এইটা না থাকার জন্য বিগত সরকারের আমলে বা সবসময় ওই পরনির্ভরতার উপরেই বেশি জোর দেওয়া হয়েছে। এলএনজি আনতে চাওয়া হয়েছে, নানান ধরনের ইভেন প্রতিবেশী দেশের থেকে বিদ্যুৎ কেনার পয়েন্টের দিকে চিন্তা আছে। এই চিন্তা ছিল না বা থাকেনি যে আমি নিজে যদি ক্যাপটিভ বিন্দু দিয়ে করতে পারতাম, আমি নানান ধরনের ছোট ছোট দিয়ে যদি করতে পারতাম, সেটার দিকে না যেয়ে আমার বাইরের দিকে বেশি নজর রাখাতেই এখন সাপ্লাইতে সমস্যা হচ্ছে। এটা এটা একটা বিপদের কারণ হয়ে যাচ্ছে। এখন এইটার আমি বিদ্যুৎ আর জ্বালানির কথাই এখানেই থাকি। এটার যা হওয়ার হয়ে গেছে, এখন তো এটা ফিরে আসা অত সহজ না বিদেশের সাথে চুক্তি করে সেই জিনিস সাপ্লাই দেওয়ার। কিন্তু আপনাকে আবার বলছি যে আপনার নিজের দিকে তাকাতে হবে। আপনার নিজে কি কি সক্ষমতা আছে, কোথায় কোথায় গ্যাস ক্ষেত্র আছে, কোথায় গ্যাসের কি করা যেতে পারে, সেইগুলোর জন্যে আপনার চেষ্টা থাকবে। আপনি সবসময় পরনির্ভরশীল থাকলেই আপনার নিজের প্রতি আপনার নজর ঠিক থাকে না, স্বাভাবিক। তখন মনে হয় যে কি হচ্ছে, আমি তো বাইরের থেকে পাচ্ছি, আমার নিজের উৎপাদনে যাওয়ার দরকার কি, বা এই ধরনের মনে হচ্ছে। সেই জন্যেই দুটোই পাশাপাশি চালাতে হবে। সামনের দিকে লক্ষ্য রেখেই যে আমি যতদূর সম্ভব আমার নিজের পায়ে দাঁড়াবার মতন বিদ্যুৎ বা জ্বালানি সংকট মেটানোর মতন আমার যা যা নিজস্ব যা সক্ষমতা আছে, আমি সেগুলোর দিকে গবেষণা বা আরও চেষ্টা চালাবো। অ্যাট দ্য সেম টাইম বাইরের থেকে চুক্তি অনুযায়ী যেন আমি মালগুলো সাপ্লাই পাই ঠিক মতন, হ্যাঁ, সেই ঝামেলাগুলোর দিকে খেয়াল রাখবো। যেমন আমরা বেশ কিছুদিন আগে জানছিলাম যে যখন ইসরায়েল এবং ইরান যুদ্ধ চলছিল, তখন হরমুজ প্রণালীতে ওরা একটা বাধা দেওয়ার চেষ্টা করতেছিল মনে হয়েছিল। ওটা কিন্তু একটা খুব ব্যাড ইম্প্যাক্ট হতো আর কি আমাদের উপরে। যাই হোক, ট্রাম্প সাহেব যুদ্ধটাকে অন্যদিক ঘুরাই দিয়ে যেভাবে ওইটা বন্ধ করেছে আর কি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও যদি দেখি, গত পরশুদিন দেখলাম যে আমাদের একটা ট্যাঙ্কার আর কি, হ্যাঁ, তেলের, সেইটা ওই বোধহয় ডিরেকশন মানতেছিল না, যার জন্যে ইরানিরা আটক করেছে। এইগুলো খেয়াল রাখা যে আমার সাপ্লাই সাইডে যেন, আমার চেনে যেন কোনো প্রকার অযাচিত অরাজকতা কিছু যেন না আসে। যেমন বাইরের বিদ্যুৎ ব্যাপারে আদানির সাথে আমার চুক্তি আছে, চুক্তি যেহেতু করা হয়ে গেছে, এবং সেই চুক্তিকে আমি চট করে বেরোতে পারবও না। যদিও আমি জানি যে এটা ক্ষতিকর বা কি হয়েছে, পারবো না, কিন্তু আমাকে সহ্য করে ওই চুক্তিরও ওদিকে নেগোসিয়েশনও বজায় রাখতে হবে, পাওয়া যাবে। অ্যাট দ্য সেম টাইম আমার নিজের কি কি সক্ষমতা আছে, কি করা যাবে সেটা করা যাবে। আমি এই জন্যে এটার সাথে বেকারত্বের কথাটাও বলতে চাচ্ছি এই কারণে, এটার সাথে লিঙ্ক করছি এই কারণে যে আমার বেকারত্ব বেড়ে যাওয়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, হতাশা বেড়ে যাচ্ছে, আমার উৎপাদনশীলতা কমে যাচ্ছে, আমার উৎপাদন ঠিক মতন হচ্ছে না। তো সেই জন্যই এটার থেকে এইটা করা দরকার যে বিশেষভাবে হোক ওই বেকারত্ব কমানোর জন্যে কিছু উচ্চ অভিলাষী প্রোগ্রাম প্রয়োজন হলে নিতে হবে। অর্থাৎ গিভ দেম ওয়ার্ক, লেট দেম থিঙ্ক ওভার, লেট দেম ডু ওয়ার্ক। কারণ ও যদি আইডেল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ, ও যতক্ষণ থাকবে, বেকার থাকবে, ওর মাথায় কিন্তু নানান ধরনের বিষয় থাকবে। ওকে এনগেজ রাখা, এই যে আমরা মনে করি যে রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো আমরা সাবসিডি দিয়ে অনেক সেক্টরকে বাঁচিয়ে রাখি। আমি চীনের কথা বলছি এই জন্যই যে চীন কিন্তু বেশ কয়েক বছর আগে তাদের একজন অর্থনীতিবিদ এইভাবে দিয়েছিলেন যে আগে আপনি মানুষকে, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যা করার করেন, করলেই আপনি কিন্তু ওই ফরেন কারেন্সির সমস্যাও মিটাতে পারবেন, আপনি আপনার রিজার্ভও সমস্যা হবে না, বেকারত্ব শেষ আপনি হবে। বলছেন দক্ষ মানব সম্পদের অভাব, এই দক্ষ মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ কোথায় পিছিয়ে রয়েছে? শিক্ষা ব্যবস্থায় যে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই ট্রেনিং তাকে সত্যি দক্ষ করতে পারেনি, সেই স্কিল্ড হয়নি, সে বিদেশে যে কম্পিটিশনে দাঁড়াতে পারছে না বা পারে না। এ খাতে কি কোনো উদ্যোগ হ্যাঁ, নেওয়া হয়েছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমি বলি আমাদের যে গার্মেন্টস শিল্প আছে বা আরো উন্নত আছে, সেখানে কিন্তু বিদেশিরা, জাস্ট আমাদের প্রতিবেশী দেশের স্মার্ট লোকেরা, স্মার্ট, সে ভালো লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে, সে করে আমার এখান থেকে $10 বিলিয়ন মতন সে ফরেন কারেন্সি নিয়ে যাচ্ছে, রেমিটেন্স নিয়ে যাচ্ছে। আমি যেখানে রেমিটেন্সের জন্য হাহাকার করছি, কিন্তু আমার যদি শিক্ষা ব্যবস্থা এমন থাকতো, আমার লোকেরাই, আমার এই আমাদের ইন্ডাস্ট্রিতে আমার বাইরের এই মধ্য পর্যায়ের লোক নিয়োগ করতে যদি না হতো, তাহলে তো আমার নিজের কাপড় নিজেই, তাঁতেই ভাত তাঁতেই কাপড়, ওই যে বলা যে কলার গাছ রুইয়ে না কেটো পাত, তাঁতেই কাপড় তাঁতেই ভাত। আমি কিন্তু আমার নিজের দিকে তাকাচ্ছি না। আমি সবসময়
এমনভাবে পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে যে আমার এই বাইরের থেকেই লোক নিয়ে আমার দেশের লোকের বেকারত্ব রেখে আমি বাইরের লোক নিয়ে কাজ করতে হচ্ছে। যেমন আমাদের দেশের অনেক অনেক ব্যক্তিদের তারা টাকা পয়সা নিয়ে যেয়ে বিদেশে ধনীর ক্লাবে যোগদান করেছেন, হ্যাঁ, বা বিদেশে তারা নিয়ে গেছেন। তা নিয়ে গেলে কি হচ্ছে, আমি মনে করি এটা বেকারত্ব সৃষ্টির জন্য একটা বড় একটা বাজে পদক্ষেপ। ওই টাকাগুলো যদি দেশে থাকতো তাহলে কোনো না কোনোভাবে একটা কিছু কাজ উদ্ধার হতো এবং আপনি দেশে যেয়ে তাদের বিনিয়োগ করছেন, তাদের ওখানে তাদের কর্মসৃজন হচ্ছে, তাদের জিনিসপত্রের দাম আপনি সাশ্রয় করতেছেন, বাট হোয়াট অ্যাবাউট ইউ? আপনার নিজের দেশে বিনিয়োগ নাই কেন, বা করেন নাই কেন, বা করার পরিবেশ সৃষ্টি হয়নি কেন? মুদ্রাস্ফীতির কথা যদি বলি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ কেন ধারাবাহিক চ্যালেঞ্জের মুখে পড়ছে? এটা পড়ছে বেশ কিছুদিন আগের থেকেই, কারণ 80-র দশক থেকেই, আমি বলি গত 15 বছরের থেকেই একটা ওই রক্ষণশীল মনোভাব এমনভাবে নেওয়া হয়েছে যে আমি ডলারকে দামকে আমি ধরে রেখেছি, তাকে রেগুলার রাখতে দেইনি। 85 টাকা 89 টাকা এই রেখে দিয়েছি, হওয়া উচিত ছিল হয়তো 99 টাকা বা 100 টাকা। আমি ওখানে দমিয়ে রাখাতেই আজকে কিন্তু সেইটা বাস্ট হচ্ছে আর কি। এখন যেই আমি খুলে দিচ্ছি সেই এটা 219, হ্যাঁ, 119, 120 চলে যাচ্ছে। এখানেও আমাকে আস্তে আস্তে ওই ডলারটাকে সেইভাবে স্ট্রং করে আমার টাকার বিনিময় হারকে কন্ট্রোল করে আমাকে এই পরিস্থিতি করতে হবে। আমি কিছুক্ষণ আগে চীনের যে অভিজ্ঞতার কথা বলছিলাম, চীনের সেই ভদ্রলোক তারা বলেছেন পরিষ্কার করে যে আপনি বেকারত্ব কমানোর জন্য আগে বেকারদের আপনি প্রচুর ঢালাও দেন, কর্মসৃজনের সুযোগ করে দেন, মানে টাকা দেন, কাজ দেন, তার কাজ করুক, সে কাজ করলে ওখান থেকে আমি রেভিনিউ পাবো, সব পাবো। ঠিক একইভাবে মূল্যস্ফীতির ব্যাপারটাও তাই, খুব বেশি করে খেয়াল রাখতে হবে। আমাদের প্রতিবেশী দেশও পর্যন্ত ডলারের উপরে বেশি নজরটা দিয়েছে, ডলারের দাম এটা যেন এমনভাবে ফ্লাকচুয়েট না করে যাতে আমদানি রপ্তানি উভয় দিকেই সমস্যার সৃষ্টি হয়। আমাদের এখন খুশির কথা যে গত কয়েক মাস যাবৎ ডলারটার দামটা মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে এসেছে, কিন্তু ইট ইজ নট এনাফ, এটা আরও কমে আসার দরকার ছিল। আপনি প্রতিদিন ল্যাপটপে দেখবেন ইন্ডিয়ান রুপি কত বাড়ছে না কত কমছে, খুব সূক্ষ্মভাবে কিন্তু মনিটর হচ্ছে। আমাদেরও এইভাবে ডলারের মূল্যস্ফীতির ব্যাপারটা, ডলারের সংকটটা কিন্তু কাটানোর জন্যে এই মানিটারি পলিসিটা খুব ইম্পর্টেন্ট, যে আমি আস্তে আস্তে ডলারকে আমার সহনশীল পর্যায়ে আনবো। আমি এক জায়গায় যদি তাকে বাধা দিয়ে রাখি, এক জায়গায় যদি বেঁধে রাখি, তাহলে একই সাথে আমদানিকারক রপ্তানিকারক দুইজনেই বাধাগ্রস্ত হবে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরো একটি বিরতির পরে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। এবার আমি আপনার কাছে জানতে চাই, এই যে আমদানি নির্ভরতা কমাতে বর্তমান বাস্তবতায় কোন খাতগুলোতে জোর দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? প্রথমত হচ্ছে কাঁচামাল আসতে হবে। আমাদের উৎপাদনের বা আমাদের প্রোডাক্টিভিটির একটা বড় উৎস হচ্ছে কাঁচামাল হলে তারপরে ফিনিশ প্রোডাক্ট হবে এবং সেটা আমি রপ্তানি করতে পারবো। তো কাঁচামাল শুধু আনলে তো হবে না, একই সাথে আমার এখানে উৎপাদনশীলতায়, আমার উৎপাদন কাজে যেসব বাধা আছে বা যদি চ্যালেঞ্জ থাকে সেগুলোকে মোকাবেলা করার প্রয়োজন হবে। কারণ আমদানি হলেই রপ্তানি হবে এই কথাটা ঠিক। আমার নিজস্ব যেটুকু যে কটা জিনিস আছে সেই জিনিসের দ্বারা আমার বাস্কেটে খুব বেশি বড় নাই, আমাকে একটা ডাইভার্সিফিকেশনে যেতে হবে। সেই কারণেই আমদানিকে নজর দিতে হবে, এই কারণে যে তাহলে আমি রপ্তানি পারবো, আমার দেশের ভিতরে সাপ্লাই আমি দিতে পারবো। দেশের মানুষের, আমার নিজস্ব তো একটা বিরাট বাজার, এবং তাদেরকে দিতে গেলে যে জিনিস লাগবে সেগুলো। আর হচ্ছে যে আমদানি কমানোর আর একটা বড় উপায় হতে পারে যে আমার নিজস্ব যেসব জিনিস আছে সম্পদ, সেগুলোর উৎপাদন বৃদ্ধি করা। হ্যাঁ, যে কথার কথা গুঁড়ো দুধ আমি বাচ্চাদের খাওয়ানোর জন্য আনতে হবে, এটা দরকার, এটা প্রয়োজন। কিন্তু আমি যে দেশে যদি পোলট্রির, আমি যদি লাইভ স্টকের যদি বাড়াতে পারি, আমি নিজেই যদি দুধ উৎপাদন করতে পারি, তাহলে আমার ওই নির্ভরতাটা কমে যাবে। আমি আমার পুষ্টির জন্যে একই সাথে বিদেশি ফল, ভালো ভালো ফল
মনে হচ্ছে ওইটুকু না খেলে বোধহয় আমার চলবে না, এরকম মনে হচ্ছে। কিন্তু সেখানে আমারও একটা নিজস্ব উপলব্ধি আসা দরকার যে ওই সব জিনিসের সাবস্টিটিউট আমি এখানে তৈরি করতে পারি কিনা বা হয় কিনা, সেই দিকে নজর দিতে হবে। নজর দিলেই তখন আমি যেগুলো আমি নিজে পারি নিজের ভিতরে সেটা বাড়াতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা পারি না, যেটা সেটা আনতে হবে, আইনিয়ে সেটার ব্যবহার করতে হবে। যেমন আমরা এই মুহূর্তে মনে হয় গার্মেন্টসের উপরেই আমরা নির্ভরশীল, এটা ঠিক নির্ভরশীল, তাই বলে এর বিপরীতে তো আজীবন নির্ভরশীল থাকলে হবে না। কারণ বহির্বিশ্বের নানান ধরনের রীতি পদ্ধতি, ট্যারিফ ইত্যাদির কারণে, আমাদের কম্পিটিশনের কারণে আমরা গার্মেন্টসে হয়তো অত ভালো করতে পারবো না। ভালো করব কিন্তু অত ভালো করতে পারবো না। এর জন্য আমার একটা সাইডে আবার আর একটা থাকা দরকার। আমার যেমন আমি মেডিসিন, হ্যাঁ, ফার্মাসিউটিক্যালে, তারপরে সিরামিক, তারপরে আরও অনেক ধরনের বিষয় আছে যেখানে আমি পারঙ্গমতা দেখাতে পারি। এমনকি ওই যে আবার বলছি, রপ্তানির আরেকটা বড় উৎস সোর্স হচ্ছে ওই যে রেমিটেন্স, যারা যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, অর্থাৎ স্কিল ম্যান পাওয়ার যদি পাঠাতে পারি। আমি তো শুধু স্কিল ম্যান পাওয়ার পাঠাতে পারি, আর সে যদি ঠিকমতো রেভিনিউ দেয়, আমার ওই শিল্প উৎপাদনের দিকে অত না তাকালেও চলবে। আমার ওই শিল্পজাত জিনিসের রপ্তানির উপরে ওটা তো সবসময় খুব সেন্সিটিভ। আজকে ইউরোপে বা অন্যান্য জায়গায় যেসব হচ্ছে, যেমন আমরা সামনে যেটা আমরা এই মুহূর্তে এলডিসিতে উত্তরণের আমরা যে এটা করছি, সেটা তো আমাদেরকে চ্যালেঞ্জে ফেলে দেবে। সেই চ্যালেঞ্জে ফেলে দেওয়ার আগে আমার নিজের, কিন্তু আপনি যেমনটা বলছেন গার্মেন্টস শিল্প, এটি তো আমাদের দেশের অনেক বড় একটি খাত হিসেবে আমরা বিবেচিত করেছি, তাই না? না, ওটা ওটা বিবেচিত হচ্ছে আর কি। আপনি পাই চার্টে যদি ধরেন যে আপনার এই জিনিসটাই বেশি হচ্ছে, তা সুতরাং ওইটা তো বড়, সংখ্যায় বড়। কিন্তু আমার অ্যাট দ্য সেম টাইম আমি যদি আমার অন্যান্য জিনিস, ইভেন এই যে মাছের চাষ করে যদি আমি মাছ রপ্তানি করতে পারি বেশি করে, আমি যদি ফুল, মানে ফুল ইত্যাদি ফল আমি নিজে আমি যদি ভালো ফল উৎপাদন করতে পারি, অন্তত বিদেশি ফলটা তো আনা লাগবে না, ওইটাই তো আমার সাবস্টিটিউট হয়ে গেল। হ্যাঁ, আমি আমি পোলট্রিতে, আমি লাইভ স্টকে, এসব জায়গায় যদি বেশি জোর দেই, তাহলে আমার একই সাথে রপ্তানি আমদানির বিল কমাবে, এবং একই সাথে আমার নিজের মার্কেটের, আমার যে এই যে আমরা বললাম যে দ্রব্যমূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতির যে সমস্যাগুলো, সেগুলো আমরা মিটাতে পারবো। উৎপাদন ছাড়াও হবে না, উৎপাদন বাড়াতে হবে। কিভাবে বাড়াতে হবে, কি করতে হবে, সেই ব্যাপারেই নীতি সহায়তার কি দিতে হবে, সেখানে সকলের মনোযোগ লাগবে। এই মনোযোগ এরকম না যে আচ্ছা ঠিক আছে হচ্ছে, চলতেছে তো, চলছে তো বললে হবে না, এটা ভালোভাবে চলতে হবে। দেখা যাচ্ছে জনগণের জীবনযাত্রায় ব্যয় বাড়ছে কিন্তু আয় বাড়ছে না, এর প্রতিকার কি হতে পারে? এর প্রতিকার তো অবশ্যই, কারণ দিন দিন ওর পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। ওর যদি যেমন ধরেন আমি বলি, আপনার মূল্যস্ফীতি হচ্ছে সে কথার কথা 8 বা 9, হ্যাঁ, কিন্তু ব্যাংকের থেকে আপনি পাচ্ছেন, ইল্ড পাচ্ছেন 6 বা 7, তো তাহলে তো এরপরে মানুষ আর ব্যাংকে টাকা রেখেও লাভ হবে না, কারণ টাকা তো বসে যাবে। হ্যাঁ, তো সেই জন্যেই মূল্যস্ফীতির ব্যাপারটা ওই কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যে এটা যেন আমার আবার বলছি, আমার মূল্যমান, আমার পারচেজিং পাওয়ার, এইসব ব্যাপারগুলোর যেন যে সমন্বয়ের দরকার, সেটা যেন ব্যাহত না হয়। ব্যাহত হলেই মানুষ কিনতে পারবে না জিনিস। হ্যাঁ, তো তখন আমি এদিকে উৎপাদন করে রাখলাম, তো তাতে মনে হলো ও কিনতে পারছে না, সেই জন্য আমার জিনিস উৎপাদন আছে, এই জন্য দাম কমে গেল। এটা ভালো লক্ষণ না। ভালো লক্ষণ হবে এই আমি উৎপাদনও বাড়াতে হবে, এবং ওরও যেন ক্রয় করার ক্ষমতা থাকে, ক্রয় করার ওর যেন পুঁজি থাকে, ওর হাতে পুঁজি থাকে, ও যেন সঞ্চয় করতে পারে। তো সেইটা তো হচ্ছে না, দিন দিন সে বসে যাচ্ছে। ব্যাংকে টাকা রেখেছিল, সেই টাকা সে উঠাতে পারছে না, সেই টাকা তার নাই, চোখের সামনে তার এতটা টাকা তার লস হয়ে যাচ্ছে। এই লসটা ঠেকাতে হবে, ব্যাংকের উপরে তার আস্থাটা ঠিক রাখতে হবে, তাহলেই না সে সঞ্চয় করবে। এখন তো অনেকে আর সঞ্চয় করবে না, করছে না। এই টাকা বালিশের নিচে বা কোথায় মাটির নিচে কোথায় কি চলে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে, অন্যদিকে যাচ্ছে। কিন্তু এটা যদি ব্যাংকিং সিস্টেমটা যদি আস্থার উপরে থাকতো, সে টাকা নিয়েই পরের দিন সকালবেলা ব্যাংকে জমা দিয়ে রাখতো, এবং ব্যাংক জমা পেলে ওই টাকাটা পেলে ব্যাংক আবার আরেকজনকে কর্জ দিতে পারতো। ব্যবসায়ী, এই যে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে কেন, তো ব্যাংক টাকা দিতে পারছে না তার,
আমরা আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।